ডক্টর সাইমা ফেরদৌস, যে প্রশ্নটি আপনার কাছে এর আগে রেখেছিলাম সেই জায়গায় ফিরে আসি যে আসলে মানুষের ভেতরে আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র জনতা সবাই চলে আসলো, এবং সামান্তার সাথে যখন আমরা কথা বলছিলাম যে একটা ট্রেন্ড যেটা ছিল যে স্টুডেন্টসদের মধ্যে আই হেট পলিটিক্স প্রজন্ম আমরা বলি, যে এরা পলিটিক্সে আগ্রহী না, তাদেরকেই দেখলাম সামনে লড়াইয়ে থাকতে। এবং এর পাশাপাশি মধ্যবিত্ত আসলে এর আগের কোনো হত্যায় তাদেরকে আমরা দেখি নেই রাজপথে আসতে বা কোনো আওয়াজ দিতে, তারাও নেমে আসলো। এটা আপনার কাছে কি, আপনি কিভাবে দেখেন আসলে যে ঘটনাটা কেন ঘটলো? হিসাবটা আসলে জেসন খুব সহজ। যেমন পানি আমরা যখন ফুটাতে দিই, সেটাও কিন্তু 100 ডিগ্রিটা উঠলে তারপরে সে ফুটে উঠে। হ্যাঁ, তো বাংলাদেশে যেটা হয়েছে, যেটা সামান্থা বলল, যেটা বাঁধন খুব সুন্দর করে নাগরিক যে ফিলিংসটা, সাধারণ যারা ধরেন সাধারণ জীবনযাপন করছে তাদের অনুভূতিগুলো ওরা যেভাবে বলল, ব্যাপারটা হয়েছে কি আমার নিজের চোখে দেখা যে একটা বিরোধী দল আর বিরোধী মতের উপর যে অমানবিক অত্যাচার হয়েছে। এখন এই শব্দটা না খুব স্বাভাবিক, আমার কাছে কেন জানি মনে হয় খুব অন্যায় হয় যদি এটাকে খুব হালকাভাবে বলা হয়। কারণ হচ্ছে আমি নিজে চোখে দেখেছি ঠিক কিভাবে ঘরের পর ঘর জ্বালিয়ে দিয়েছে, কিভাবে একটা ছেলে যে গুম খুন, এটা যে ঘরে ঘরে কত না জানা, নাম না বলা কত ইতিহাস আছে যাদের ছেলেরা পালিয়ে বেড়াচ্ছিল 10 বছর ধরে, ছেলে মেয়ে ঘর থেকে পালিয়ে বেড়াচ্ছে কারণ সে বিএনপি করে, কারণ সে জামাত করে। হ্যাঁ, এবং ওরা ওই পুরা পরিবারকে সমাজে অচ্ছুত অস্পৃশ্য করে ফেলা হয়েছে। শুধু তো তারা না, তাদের পরিবারের কেউ ব্যবসা বাণিজ্য কেউ সৎ পথেও করতে পারে নাই, তাদের জমিতে ফসল নিয়ে ফসল বিক্রি করতে পারে নাই। এবং এটা কিন্তু একদিন এক মাস না, দীর্ঘ 16 বছর এই যন্ত্রণা কিন্তু বিরোধী দলকে পিঠের ভেতর সহ্য করতে, তারা সহ্য করে জাতিকে দেখিয়ে যে কি হচ্ছে। আমরা সবাই তখন বাদবাকি জনতা কি ছিল, জাস্ট দর্শক হলো মানুষ তো সবাই। হ্যাঁ, এবং এখানে শুধুমাত্র যে গুমখুন যারা ওই আয়নাঘরে চলে গেছে এরকম, আপনি যারা দিনের পর দিন দেশের বাইরে আছে, বিদেশে আসে, দেশে ফিরতে পারছে না, বাবা মারা গেছে, মা মারা গেছে, তারপর তার লাশটা শেষ দেখা, মার আকুতি, এগুলা আমার নিজের চোখে দেখা। এই যে বিরোধী দলের যে যখন দমন নিপীড়ন হচ্ছে, এই যে আজকে যারা যেই ছাত্র সমাজ, এরা তখন ছোট বাচ্চা ছিল, ও তো দেখেছে, ও কি দেখেছে যে আমার ভাই, আমার পাড়ার ভাই, আমার চাচাতো ভাই, খালাতো ভাই যারা একটু প্রতিবাদ করতে যাচ্ছে তাকে একেবারে নিপীড়নের শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই ছেলেটাকে কিন্তু আপনি যতই ওই পাঠ্যপুস্তকে পূজা করা শেখান যে এক নেতা মুক্তিযুদ্ধ মানেই শেখ মুজিব শেখান, সে কিন্তু আর শেখে নাই। এখন এই যে সে শেখে নাই, এই যে 24-এর যারা প্রতিবাদী প্রথমে নেতৃত্বে যারা ছিল, এদের কৃতিত্বটা কোথায় জানেন? এদের কৃতিত্ব দুইটা জায়গায় মূলত আমি মনে করি, আমার ব্যক্তিগত মত। একটা হচ্ছে ওরা কখনো কোনো মাস্টার মাইন্ড রাখে নাই, ওরা যে জিনিসটা ব্যবহার করেছে, যে সেটা হচ্ছে ওই যে বলেছিল না, একটা মারলে একটাই যায় বাকিটি যায় না, একতা, সেই জিনিসটা ওরা প্রমাণ করে চোখ খুলে দিয়েছে। বাকি যে জনতা মধ্যবিত্ত কখন নামে, বাই দ্যাট টাইম কিন্তু লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে গেছে। রামপাল থেকে শুরু করে আপনি ট্রানজিটের কথা আপনি যদি বলেন, আপনি এই পদ্মা সেতুর উন্নয়নের বয়ানটা যে আসলে উন্নয়নের বিষয়টা যে আমরা কিন্তু অনেক রাজনীতি, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে আমরা বলবো যে বিএনপি যে আন্দোলনগুলো করেছে সেখানে আমরা অনেকবার অনেক সিনিয়র নেতাদের বলতে শুনেছি যে সাধারণ মানুষ না জাগলে, মধ্যবিত্ত না জাগলে তাহলে হবে না, আন্দোলন সফল হবে না। তো আমাদের ক্ষতিটা তো অনেক হয়ে গেল, কতগুলো মানুষ মরলে পরে আমরা তখন বলবো যে এই পানিতে ফুটে উঠলো। সেখানে তো আমরা সবাই দায়ী, এখানে আমাদেরকে সবাই দায়ভার নিতে হবে। একটা সরকার, শেখ হাসিনা একা কিন্তু ফ্যাসিস্ট হয় নাই, সে কিন্তু একা তার স্বৈরতন্ত্র কায়েম করে নাই। সে যে তার আপনি বলবেন যে রাজনৈতিক যে স্বার্থ সিদ্ধির জন্য যে একটা গোষ্ঠী, আমলাতন্ত্র এবং অন্যান্য যে একটা নব্য যে একটা ব্যবসায়ী সমাজ গড়ে উঠেছিল, এরা তার একজন, মানে থিওরিটিক্যালিও আপনি যদি দেখেন ফ্যাসিজম কায়েম হয় কিভাবে, ফ্যাসিজম কায়েম হয় বিশাল একটা জনগোষ্ঠী, সে ক্ষমতার লোভ দেখায়, সে ভয় দেখায়। এখন কেউ হচ্ছে ক্ষমতাটার লোভে সেটার সাথে মতে সায় দেয়, আর বাকিরা চুপ থাকে, ভয় পায়, কারণ তার স্বার্থে তো আঘাত পড়ছে না, সে যা নিজের গোষ্ঠীতে সে ভালো থাকতে চায়, সে চুপ থাকে। আমাদের সবার চুপ থাকার সুযোগ নিয়েই ফ্যাসিজম বিস্তার পায়।
এখন এই বিস্তার পাওয়া স্বৈরতন্ত্রের যুগে যুগে আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, এই সমস্ত ফ্যাসিস্টের পতন কিন্তু ওখানেই হয়। মানুষ যখন কথা বলা শুরু করে, প্রতিবাদ শুরু করে, তখন কিন্তু ওই যে একটা গোষ্ঠী, সে যতই পাওয়ারফুল হোক, এই সাধারণ মানুষ যখন তার, হ্যাঁ সাধারণ মানুষ নেমেছে কখন? সাধারণ মানুষ নেমেছে যখন সে খেতে খাওয়া পাচ্ছে না, ওদিকে টাকা পাচার হয়ে যাচ্ছে, একই উন্নয়নের বয়ান সে শুনতে পাচ্ছে, তখন সে, আর এই যে জেনারেশনটা, সেই জেনারেশনটা কিন্তু জেনজি কিন্তু প্রশ্ন করে। আপনি দেখবেন আপনার ঘরে ছোট বাচ্চা আমাদেরকে হয়তো আমাদের সময় বলতো ঘুমাতে যাও, এখন ঘুমানোর টাইম, আমরা ঘুমাতে চলে যেতাম। আপনি যেটা বললেন যে সাধারণ মানুষ নেমেছে তারা যখন খেতে পারেনি, আমি একটু এখানে ডিফার করি, কারণ খেতে না পারার মতো অবস্থা কিন্তু এর আগেও হয়েছে, করোনাকালেও দেখেছি এবং অনেকবার আমরা দেখেছি। এটা একটা ফ্যাক্টর, এখানে আরো অনেক ফ্যাক্টরগুলো আছে। সে একের পর এক অন্যায়গুলা দেখছে, কর্মসংস্থানে বেকারত্ব, ছেলে মেয়েকে পড়ালেখা করাচ্ছে, বেকারত্বের হাহাকার, সেখানে বিনিয়োগ, বাজার আপনি দেখেন বিনিয়োগের তো কিন্তু একটা ধস নেমেছিল। সব কিছু মিলিয়ে তাদের নাভিশ্বাস উঠে গিয়েছিল তো মধ্যবিত্তের। তারপরে এই যে কোটা আন্দোলনকে ঘিরে যেই একটা, এটাকে কি বলবো আমি জানি না, এটার কোনো বাংলা প্রপার শব্দও আমার মুখে আসে না, ইংলিশও আসে না, এই যে একটা পৈশাচিক একটা বর্বরতা, এই যে ওদের অডাসিটি, অধ্যত্ত কথা বলার, এবং এই আমাদের ছেলে মেয়েকেই তো মারছিল। সেখানে কিন্তু আপনি আরবান ক্লাস বলতে, এটা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, এটা আমাদের ছেলেমেয়েরা, এরা যখন এইখানে হচ্ছে তখন তাদের হয়তো বা, আমার যেটা মনে হয় যে তাদের আর সহ্যের সীমা ছাড়িয়েছিল। একটা কোথাও না কোথাও, তো আমরা তো, যেটা সামান্থার সাথে আমি কথা বলছিলাম, যে একটা লম্বা সময় আমি বড় হয়েছে একটা রাজনৈতিক পরিবেশে, কিন্তু আমার কাছে মনে হয় যে রাজনৈতিক যার জ্ঞান নাই, যে দেশকে নিয়ে ভাবে না, তার আসলে কোনো ম্যাচিউরিটি নাই। এটা হয়েছে কেন? কারণ আমার বাসায় রাজনৈতিক আলোচনা কিন্তু হতো। রাজনৈতিকভাবে সচেতন হতে হলে কিন্তু আপনাকে যে রাজনীতিতেই নামতে হবে তা না, বরং আমার কাছে মনে হয় এটা শিক্ষার একটা পার্ট হওয়া উচিত। আমার গভর্নমেন্ট আমার ট্যাক্সের টাকায় কি করছে আমি জানবো না? আমি প্রশ্ন করতে পারবো না? রাষ্ট্রনীতি কিভাবে হচ্ছে, যে বাজেটের সাথে যে একটা রাষ্ট্র, একটা পলিটিক্যাল পার্টিকুলার দর্শন থাকে, আমি কাকে ভোট দিব আমার বুঝতে হবে। এই জ্ঞানটা পরিবার থেকে, মহল থেকে হারিয়ে গিয়েছিল। তো এই একটা জেনারেশনের, যেটা বলছিলাম যে সচেতনতা খুবই জরুরি, এই জেনজি কিন্তু প্রশ্ন করে, আবার তাদের পরবর্তীও যে মিলেনিয়াল যারা আছে তারাও কিন্তু প্রশ্ন করে। এই প্রশ্ন করার ভয়টা আমাদের আগের সময়, এটা আমাদের জেনারেশনকেও দিব, আমরা অনেকেই হয়তো বা কিছুটা, ওই যে যতক্ষণ না পর্যন্ত নিজের স্বার্থে আঘাত হেনেছে ততক্ষণ পর্যন্ত তারা চুপ থেকেছে।